আসসালামু আলাইকুম। ট্রিপল বন্ড একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি এসএসসি 26-এর জন্য ব্যতিক্রমধর্মী একটি গাইডলাইন সেশনে, যেখানে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান নিয়ে কিভাবে পড়া যেতে পারে। তো আজকের সারা ক্লাস জুড়ে আমি আছি তোমাদের রিফাত ভাইয়া, পড়াশোনা করছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আর আমি আসিফ ভাইয়া, পড়াশোনা করছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো রিফাত, আজকে আমরা মূলত কোন বিষয়টা নিয়ে আলোচনা করবো, স্পেসিফিক আমাকে কি বলতে পারবা? আচ্ছা, আজকে আসলে আমরা মেইনলি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কিন্তু জানি যে এসএসসি 26-এর এখন সামনে টেস্ট পরীক্ষা, তারপর হচ্ছে এসএসসি পরীক্ষা মানে চলবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো সামনে যেহেতু ওদের দুইটা বড় বড় পরীক্ষা আসতেছে, এই টাইমে এসে অনেকেই জানে না যে ফিজিক্সটাকে কিভাবে পড়া যেতে পারে, বা অনেকে আসলে কনফিউজ যে ফিজিক্সে আসলে রেজাল্টটা কেমন হতে পারে, বা ফিজিক্সে কি এ প্লাস আসবে নাকি পাস করবে। হ্যাঁ, এই জায়গায় একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে কি যে অনেক স্টুডেন্ট কিন্তু এরকম আছে যারা কি করে যে তারা হচ্ছে মোটামুটি হয়তো একটু ভালো প্রিপারেশন, বাট তারপরেও তাদের সঠিক গাইডলাইন না থাকার কারণে তারা কিন্তু এ প্লাস পাবে কিনা সেই যে এটা আছে ওইটাতে ভুগে, যে হ্যাঁ তারা এ প্লাস পাবে কিনা, বা তাদের একটা সন্দেহ হয়ে যায়, বা তাদের নিজের মধ্যে হচ্ছে কনফিউশন থাকে আমি এ প্লাস পাবো কিনা, বা কিভাবে পড়লে এ প্লাস পাবো। অনেকের হয়তো বা কিছু পরিমাণে ল্যাকিংস থেকে যায়। আবার অনেক স্টুডেন্ট এরকমও আছে যারা আসলে কি যে হয়তো বা কোনো কারণে তাদের পড়াশোনা ভাবে হয়ে উঠতে পারেনি, যার কারণে তারা হয়তো ভাবে যে আমি পাস করতে পারবো কিনা। এরকম কিন্তু অনেক স্টুডেন্টই আছে, এরকম আমার চেনা পরিচিত অনেক স্টুডেন্ট আছে। তো আজকের যে ক্লাস, আজকের এই ক্লাসে সম্ভবত আমরা তাদের নিয়ে মূলত কথাবার্তা বলবো, তাই না? এক্স্যাক্টলি। এই যে দুইটা ক্যাটাগরির কথা বললো আসিফ, আসলে সত্যি কথা বলতে এই দুইটা ক্যাটাগরির স্টুডেন্টই বেশি, এন্ড ওদের জন্য আমাদের একটা সুপার সাজেশন আজকে থাকবে। এন্ড আমরা ট্রাই করব প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা ইম্পর্টেন্ট টপিক ধরে ধরে ওদেরকে পড়ায় দেওয়া। এন্ড এই যে ইম্পর্টেন্ট টপিক গুলো, এখান থেকে কিন্তু বারবার বোর্ড পরীক্ষা আসে, এন্ড ঘুরে ফিরে দেখা যাবে যে ওই একটা চক্র আকারে থাকে। তাহলে কি তুমি এটা বলতে চাচ্ছো যে আজকে আমাদের শর্ট সাজেশন যে কেউ পড়ে তাহলে তাদের আর পাস নেই, মানে যারা হচ্ছে পাশে চিন্তা ভাবনা করতেছে যে আমি পাস করবো কিনা, তাদের পাশের চিন্তাটা সম্পূর্ণ সরে যাবে। আর যারা হচ্ছে এ প্লাস এর যে চিন্তা ভাবনা আছে, যা আমি এ প্লাস পেতে চাই, তাদের এ প্লাস পাওয়াটা সহজ হয়ে যাবে। অবশ্যই এটাই আমাদের আসলে আজকের ক্লাসের মেইন উদ্দেশ্য, এটাই যে যারা এখনো পাস নিয়ে টেনশনে আছে তারা ইনশাআল্লাহ এই ক্লাসটা করলে পাস করা না, তাদের টার্গেটে হয়ে যাবে এ প্লাস পাওয়া। হ্যাঁ হ্যাঁ, কি বল, এবং আরেকটা জিনিস আমি বলবো, আর যারা এখনো সন্দিহান যে এ প্লাস পাবো কিনা, তাদেরকে আমি এতটুকু বলতে পারি যে এই সাজেশন গুলো যদি মেইনটেইন করতে পারে, এ প্লাস না, ওরা চাইলে 90% আপন নাম্বার তুলতে পারবে। তো আজকে আমরা কথা না বলে আজকের টপিকটা শুরু করে দিই, ঠিক আছে? ওকে, এরপরে আমরা আসি আমরা ফিজিক্সের প্রথম চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট সাজেশন দেখবো। চলো, নরমালি আমরা জানি যে প্রথম চ্যাপ্টারটা কি বলতো, ভৌত রাশি ও পরিমাপ। তো ভৌত রাশি ও পরিমাপ এখান থেকে দেখা যেত যে প্রিভিয়াস ইয়ার গুলোতে যখন আমরা ধরো এসএসসি 25 বা এর আগের যে পার্ট গুলো ছিল 24 অথবা 23, তেমন সিকিউ কোয়েশ্চন আসতো না, তেমন সিকিউ কোয়েশ্চন হইতো না। কিন্তু যখন তোমাদের শর্ট সিলেবাস চলে আসলো, অর্থাৎ এসএসসি 26-এ যখন শর্ট সিলেবাস চলে আসলো, তখন কিন্তু এখান থেকে একদম শিওর শর্ট সিকিউ কোয়েশ্চন হবে, এন্ড এই চ্যাপ্টারটা স্কিপ করা যাবে না। তাই আমরা এই চ্যাপ্টারে কিছু ক মার্কসের, অর্থাৎ যেটা 1 মার্কসের জন্য আসে, পাশাপাশি 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, এন্ড গ এন্ড গহ, এই যে 4 পার্ট, এই যে 3 আর 4 এর জন্য যেটা ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো নিয়ে আমরা অবশ্যই বলবো। তবে আমার প্রথম পার্ট থাকবে যে এই দুইটা নিয়ে আগে তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া, কজ এই দুইটা যাদের ক্লিয়ার থাকবে তাদের এই দুইটা অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে, যারা বোর্ড কোশ্চেন গুলো ভালো করে অ্যানালাইসিস করবে। চলো একটু দেখি। প্রথমে আমরা দেখতেছি কি লব্ধ রাশি নিয়ে। লব্ধ রাশি জিনিসটা কি, ঠিক আছে? লব্ধ রাশি জিনিসটা কি, লব্ধ রাশি কাকে বলে, এই জিনিসটা একটু দেখা লাগবে। তারপর একটু খেয়াল করো এই কনসেপ্টে আরেকটা জিনিস দেখবা, সেটা হচ্ছে পরিমাপের একক। পরিমাপ আমরা কিভাবে করতে পারি, পরিমাপ জিনিসটা কি, ঠিক আছে? পরিমাপ হচ্ছে যে পরিমাপ থেকে আরেকটা পার্ট আছে, তোমাদের মনে আছে কিনা, রাশি, ঠিক আছে? রাশি কি, রাশি হচ্ছে বাস্তব জগৎ, আমরা যে যা জিনিস পরিমাপ করতে পারি। সো এই যে পার্টটা একটু খেয়াল করবা। তারপরে দেখো ভার্নিয়ার স্কেল, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক ভাইয়া, ভার্নিয়ার স্কেল, ঠিক আছে? ভার্নিয়ার স্কেলে যে সূত্রগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখবা। ভার্নিয়ার ধ্রুবক, ঠিক আছে? ভার্নিয়ার ধ্রুবকে কিন্তু আমরা ভিসি দ্বারা প্রকাশ করছিলাম, ঠিক আছে? ভার্নিয়ার ধ্রুবকের যে সূত্রগুলো আছে মাস্ট দেখতে হবে। দেন হচ্ছে পিচ, ঠিক আছে? পিচ, বৃত্তাকার পথে আমরা যে স্ক্রু গজ ইউজ করছিলাম, পিচ, ঠিক আছে? রৈখিক সরণ, এই জিনিসগুলো একটু ভালো করে দেখবা। মাত্রা, মাত্রা জিনিসটা নিয়ে অনেক কনসেপ্ট আছে। মাত্রা থেকে কিন্তু প্রত্যেকবার এমসিকিউ তে কোশ্চেন হয়, ঠিক আছে? মাত্রা থেকে কিন্তু প্রত্যেকবার ভাই এমসিকিউ তে কোশ্চেন আসবে।
সো এটা একটু ভালো করে পড়তে হবে। যান্ত্রিক ত্রুটি বিভিন্ন ধরনের যন্ত্র আমরা যখন ইউজ করি সেই জায়গায় অবশ্যই আমরা যান্ত্রিক ত্রুটি পাবো। এই যে যান্ত্রিক ত্রুটিগুলো সেগুলো একটু ভালো করে তোমাদেরকে খেয়াল রাখতে হবে, কখন যান্ত্রিক ত্রুটি বেশি পাবো বা কিউবের ক্ষেত্রে কি হবে। আমরা জানি যে যখন আমরা আয়তন ইউজ করবো তখন যান্ত্রিক ত্রুটিকে 3 এর গুণিতক দ্বারা গুণ করতে হবে, অথবা যখন আমরা স্কয়ার ইউজ করবো তখন স্কয়ার বা 2 কে বর্গ আকারে গুণ করতে হবে। এই জিনিসগুলো একটু খেয়াল করবা। মৌল সংখ্যা, ঠিক আছে, মৌল বা এক মোলার কাকে বলে, এটা আবার কেমিস্ট্রির সাথেও যায়, ঠিক আছে। এটা অনেকটা হচ্ছে ফিজিক্স প্লাস কেমিস্ট্রি দুটো একসাথে কনসেপ্টে আমরা ধারণা করতে পারি। ওকে, দেন আমরা চলে যাই নেক্সট স্লাইডে। খেয়াল করো খ মার্কসের জন্য আমরা কি করবো ভাইয়া? খ মার্কসের জন্য প্রথমত অবশ্যই লব্ধ রাশি নিয়ে কিছুক্ষণ আগে পড়তেছিলাম, সো লব্ধ রাশি থেকে আবার খ মার্কসেও আসে, কিন্তু এই জায়গায় এসে একটু চেঞ্জ হচ্ছে, একটু কনসেপ্টে চেঞ্জ হচ্ছে। সেটা হচ্ছে এবার ডাইরেক্ট রাশির কথা বলে দিচ্ছে, বল, কাজ, ঠিক আছে, কাজ কি রাশি, বল কি রাশি, তারপর হচ্ছে সরণ কি রাশি, এই জিনিসগুলো তোমাকে কোশ্চেন করবে। এন্ড এই রাশিগুলোর মাত্রা সম্পর্কিত কোশ্চেন আসতে পারে ডাইরেক্ট খ মার্কসে 2 মার্কসের জন্য। যে আমি যদি বলি যে কাজের একক কি, ওয়ার্কের যে এককটা আছে সেটা আমরা জানি কি, জুল, তো এটা কিভাবে আসে, মাত্রা সমীকরণটা দেখাইতে হইতে পারে। সো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, কারণ আমি যদি মাত্রা সমীকরণে বের করতে না পারি তাহলে কিন্তু এই চ্যাপ্টার পড়ে লাভ নেই। সো আমরা কিন্তু তোমাদের জন্য একটা গুড নিউজও বলতে চাই, সেটা হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি আমাদের ত্রিবল বন্ড একাডেমি ইউটিউব চ্যানেল থেকে তোমাদের জন্য একটা পূর্ণাঙ্গ প্লেলিস্ট আনতে যাচ্ছি ফিজিক্সের, যেখানে আমরা ওয়ান শট ভাবে তোমাদের প্রতিটা চ্যাপ্টার আমরা কভার করে দিব ইনশাআল্লাহ। সো এটা দেখবা অবশ্যই, এন্ড এটা দেখলে আশা করতেছি এগুলো নিয়ে কোনো প্রবলেম ফেস করবা না। এসআই একক, ভাইয়া এসআই একক জিনিসটা কি, এসআই একক নিয়ে আমরা এখানে দেখবো। দেন হচ্ছে যে লঘিষ্ঠ গণক কাকে বলে, বা লঘিষ্ঠ গণক, এটা একটু মাস দেখো, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দিলাম, এটা কিন্তু আসতে পারে, ঠিক আছে। তারপরে একটু খেয়াল করো, তারপরে বার্নিয়ার ধ্রুবক, ঠিক আছে, বার্নিয়ার সমাপতন, এই জিনিসগুলো একটু ভালো করে দেখবা, ঠিক আছে। বার্নিয়ার সমাপতন কখন আমরা ইউজ করি, ঠিক আছে, কেন ইউজ করব, বার্নিয়ার সমাপতনের ভ্যালু যদি 6 বলে দেয়, ঠিক আছে, সেটা বলতে আসলে কি বুঝাচ্ছিলাম, এই জিনিসগুলো একটু দেখবা। দেন হচ্ছে যে দেখো স্লাইড ক্যালিপাসের সাহায্যে বার্নিয়ার ক্যালিপাস কেন বলি, স্লাইড ক্যালিপাসকে কেন বার্নিয়ার ক্যালিপাস বলতেছি, দেখো স্লাইড ক্যালিপাসের মধ্যে কিন্তু আমরা জানি বার্নিয়ার, ঠিক আছে, বার্নিয়ারের বিভিন্ন ধরনের ধ্রুবক ইউজ করি। সো কেন এই জিনিসটা হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। এন্ড পরিমাপের যে প্রধান স্কেল গুলো আছে, কোন কোন স্কেল আমরা ব্যবহার করতেছি, আমরা জানি স্লাইড ক্যালিপাস, অনেক টাইম আমরা হচ্ছে স্ক্রু গজ ইউজ করতেছি। সো কেন বা কি কাজে উদ্দেশ্য, একটা ছোট করে বলে দেখো, ভার্নিয়ার স্কেল আমরা যখন ইউজ করতাম, খেয়াল করো, একটা ভার্নিয়ার স্কেল তুমি যখন ইউজ করো তো দেখা যায় ভার্নিয়ার স্কেলে 2টা দাগ সংখ্যা থাকে, ঠিক না? সো এই যে 2টা পার্ট থাকে, এই পার্টের উপরের একটা ছোট অংশ থাকে এন্ড নিচে 2টা অংশ থাকে। সো মনে রাখবা এই যে 2টা পার্ট, এই 2টা পার্ট কিন্তু আমরা একটা বৃত্তাকার বা একটা ফাঁপা গোলক যখন আমরা পরিমাপ করি, তার ফাঁপা গোলকের ভিতরে যে ব্যাসার্ধ, বা একটা স্প্রিং যখন কুণ্ডলিত অবস্থায় থাকে, স্প্রিং এর কুণ্ডলিত অবস্থায় যে ব্যাসার্ধ সেটা পরিমাপের জন্য ব্যবহৃত হয়। এন্ড এই যে 2টা পার্ট থাকে, নিচের 2টা পার্ট, সেটা হচ্ছে যে একটা রাবার বা একটা ইট বা কোনো কিছুর দৈর্ঘ্য প্রস্থ আয়তন পরিমাপের জন্য ব্যবহার হয়। এটা কিন্তু প্র্যাকটিক্যালের জন্য খুব ইম্পর্টেন্ট। সো এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো আমি বলে দিলাম, ঠিক আছে। তারপরে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব, গতির চ্যাপ্টার নিয়ে। তো তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে যে গতি যে চ্যাপ্টার আছে এটা কিন্তু আমাদের মেকানিক্যাল ফিজিক্সের একটা অংশ বা বলবিদ্যার একটা অংশ, ঠিক আছে। এটা কিসের অংশ, এটা হচ্ছে আমাদের বলবিদ্যার একটা অংশ। এখন বলবিদ্যার কোন কোন চ্যাপ্টার আছে আমাদের পদার্থবিজ্ঞান বইয়ে? বলবিদ্যার মূলত আছে হচ্ছে 2য় অধ্যায়, 3য় অধ্যায়, 4র্থ অধ্যায় এবং 5ম অধ্যায়। এই যে 4টা অধ্যায়, এই 4টা অধ্যায় মিলে কিন্তু আমাদের পদার্থবিজ্ঞানে বলবিদ্যা গঠিত হয়। এবং এই 4টা অধ্যায় থেকে কিন্তু মাস্ট, যখন হচ্ছে ফুল সিলেবাস থাকে তখন কিন্তু এখান থেকে মিনিমাম 3 থেকে 4টা প্রশ্ন প্রায় সবসময় আমরা দেখে থাকি। তো এখান থেকে এটা কিন্তু কোনো মতেই এড়িয়ে চলার মতো কোনো বা এড়িয়ে যাওয়ার মতো কোনো একটা অধ্যায় না, এটা মাস্ট আমাদের পড়তে হবে। এবং এটা নিয়ে আমাদের ভালোভাবে ধারণা থাকলে আমরা পরে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো আমরা ভালোভাবে জানতে পারবো বা সেই ভালোভাবে আমরা পড়তে পারবো। আচ্ছা, তাহলে আমরা আসি যে আমরা এই গতি থেকে আমরা মূলত কোন কোন প্রশ্নগুলো পড়তে পারি। তো আমরা যদি দেখি যে ফার্স্ট অফ অল আমরা প্রসঙ্গ কাঠামো কাকে বলে আমাদের সেইটা আমাদের ধারণা থাকতে হবে। তারপরে পর্যাবৃত্ত গতি কাকে বলে, স্পন্দন গতি কাকে বলে। আমাদের এখানে কিন্তু স্পন্দন গতি আছে, এই স্পন্দন গতি কিন্তু আমাদের একটা
ইম্পর্টেন্ট একটা টপিক, আমাদের স্পন্দন গতি বা সরল স্পন্দন গতি কাকে বলে আমরা অনেকেই জানি হয়তো বা, যে আমাদের একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট দিক থেকে যদি কোনো একটা অপর একটা বিন্দু যদি অতিক্রম করে একটা নির্দিষ্ট সময় পর পর, তাহলে সেটাকে আমরা কি বলি, আমাদের স্পন্দন গতি বলি, তাই না? তারপরে আমাদের আছে স্কেলার রাশি কাকে বলে, তারপরে ভেক্টর রাশি কাকে বলে। স্কেলার রাশি কাকে বলে, যার হচ্ছে আমাদের শুধুমাত্র মান আছে কিন্তু দিক নাই, তাকে কি বলে আমরা স্কেলার রাশি, এবং যার মান এবং দিক উভয়ই আছে তাকে বলা হয় কি, ভেক্টর রাশি। এখন তোমরা কি বলতে পারবা যে আমাদের এখানে স্কেলার রাশি একটা উদাহরণ? হ্যাঁ, স্কেলার রাশি একটা উদাহরণ হতে পারে কি, আমাদের হচ্ছে সময়, তাই না? সময় কি আমাদের একটা স্কেলার রাশির উদাহরণ। তারপর কি ভর, এগুলো সবগুলো কি, এগুলো সব হচ্ছে আমাদের স্কেলার রাশি। আবার ভেক্টর রাশি কোনগুলো, যেগুলো হচ্ছে আমাদের দিক আছে, যেমন হচ্ছে বেগ, ত্বরণ, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের ভেক্টর। যখন আমরা গতির চ্যাপ্টার পড়বো তখন কিন্তু আমাদের অবশ্যই এইসব বিষয়গুলো সম্পর্কে সামগ্রিক ধারণা থাকতে হবে। তারপর হচ্ছে আমাদের তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে, তারপরে হচ্ছে সুষম বেগ কাকে বলে, এইসবই কিন্তু আমাদের জানতে হবে। তারপরে ত্বরণ কি, ত্বরণ কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু তোমরা অনেকেই হয়তো বা জানো যে ত্বরণ কাকে বলা হয়, কোনো একটা বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমাদের কি বলা হয়, ত্বরণ। সুতরাং ত্বরণ কাকে বলে সেটা অলরেডি বললাম। এবার হচ্ছে সুষম ত্বরণ কাকে বলা হয়, তারপরে সুষম মন্দন কাকে বলা হয়, এই সব কিছুই কি আমাদের জানতে হবে। তারপরে অসম ত্বরণ কাকে বলা হয়, অভিকর্ষ ত্বরণ কাকে বলে, পরন্ত বস্তুর প্রথম সূত্র যেটা আছে সেইটা দেখো, পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি দেখো। তৃতীয় সূত্র মূলত কি, যে আমাদের এখানে কিন্তু অলরেডি মানে পরন্ত বস্তুর যতগুলো সূত্র আছে সবকিছুই কি আমাদের এখানে মুখস্থ করতে হবে, এবং এই তিনটা সূত্র কিন্তু খুব ভালো ইম্পর্টেন্ট তোমাদের হচ্ছে আসার মতো আর কি এইখানে। তারপরে পরম গতি কাকে বলা হয়, অসম দ্রুতি কাকে বলা হয়। তো এই জায়গায় মূলত হচ্ছে 17টা প্রশ্ন, 17টা কয়ের জন্য প্রশ্ন। যদি কেউ খুব ভালোভাবে বুঝে পরীক্ষার হলে যাইতে পারে তাহলে ইনশাল্লাহ বলা যায় যে সে আটকাবে না, অন্তত কতে এই অধ্যায়ে যতগুলো প্রশ্ন আসবে সেখান থেকে সে আটকাবে না। আচ্ছা, আচ্ছা, এরপরে আমরা আসি ক্ষয়ের যে অনুধাবন যে মূলক যে প্রশ্নটা আছে সেই প্রশ্নতে। তো আমাদের এখানে কি কি, আমাদের এখানে ক্ষয়ের অনুধাবনমূলক প্রশ্ন আমরা দেখবো যে এখানে আমাদের মূলত কি কি পড়তে হবে। তো এখানে আমরা যদি দেখি যে বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না, এটা ব্যাখ্যা করো। তো এইটা ব্যাখ্যা কিন্তু খুবই একটা ইজি একটা বিষয়, যে আমাদের এখানে কি হয়েছে যে বেগের পরিবর্তন নাই, কি হয়েছে যে বেগের পরিবর্তন যদি না থাকে তাহলে আমাদের ত্বরণ কেন থাকে না সেটা ব্যাখ্যা করো। এটা কিন্তু খুবই সহজে ব্যাখ্যা করা যায়, যে আমাদের বেগের পরিবর্তন যদি না হয় তাহলে কি হইতেছে, আমরা যদি ত্বরণ এ সমান সমান ভি মাইনাস ইউ বাই কি টি, এখানে ভিটা কি, ভি হচ্ছে অবশ্যই আমাদের শেষ বেগ না, ভি হচ্ছে আমাদের শেষ বেগ। এবং এখানে ইউ কি, ইউ সমান সমান আমাদের আদি বেগ, এবং টি সমান সমান আমাদের হচ্ছে সময়। যখন তোমাকে বলছে যে সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তন হচ্ছে না, মানে কি তোমার আগের যে বেগটা ছিল এবং পরের বেগ সেমই আছে, অর্থাৎ তোমার আদি বেগ যদি ইউ হয় তাহলে শেষ বেগ আমাদের কি আছে, ইউই আছে। অর্থাৎ সময়ের সাথে আমাদের বস্তুর যে মানে বস্তুর বেগের যে পরিবর্তন সেটা কিন্তু হচ্ছে না। এই কারণে আমাদের এখানে কিন্তু মানটা হচ্ছে কি জিরো, ইউ থেকে ইউ গেলে জিরো থাকে, জিরো বাই টি মাইনাস বাই জিরো বাই টি মানে কি আমাদের অবশ্যই জিরো। তাহলে এর জন্য আমাদের এখানে কি হয় যে আমাদের বেগের পরিবর্তন না হলে মূলত আমাদের কি থাকে না, ত্বরণ থাকে না। তারপরে আমাদের এখানে গেছি কি যে বস্তুর তৃতীয় পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটি কি ব্যাখ্যা করো। এখন পরন্ত বস্তুর তৃতীয় সূত্র কি তোমরা অবশ্যই দেখে থাকবা, সেটার কি আমাদের ব্যাখ্যা করতে হবে। বায়ুতে শব্দের বেগ সুষম বেগ ব্যাখ্যা করো। সুষম বেগ কাকে বলে, সুষম বেগ কি সেইটা কিন্তু তোমাদের জানা থাকলে তাহলে এই জিনিসটা খুব সহজে ব্যাখ্যা করতে পারবা। তারপর হচ্ছে অভিকর্ষ ত্বরণ কাকে বলা হয়, সমত্বরণ কাকে বলা হয়, এগুলো ব্যাখ্যা করো। তারপরে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, সেইটা ব্যাখ্যা করো। সুষম বেগে গতিশীল কোনো বস্তুর ত্বরণ ব্যাখ্যা করো। কোন একটা সুষম যে কি বলছে যে সুষম বেগে গতিশীল কোন একটা বস্তু সেটা যে ত্বরণ, সেটা ত্বরণ কি হবে,
অবশ্যই সুষম ত্বরণই হবে। কোনো একটা সুষম বেগ যদি আমাদের থাকে তাহলে সেটা ত্বরণ কি হবে সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তারপরে কোনো বস্তুর সরণ 40 মিটার পূর্ব দিক বলতে আমাদের কি বুঝাইছে, আমাদের কি হয়েছে যে সরণ হচ্ছে 40 মিটার পূর্ব দিকে হয়েছে, সেটা বলতে আমাদের কি বোঝায়? অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ ব্যাখ্যা করো, অভিকর্ষ এক ধরনের কি মহাকর্ষ সেটা ব্যাখ্যা করো। তারপরে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো? ঠিক আছে, অভিকর্ষ ত্বরণ মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে আমাদের কি বোঝে? জায়গায় স্কয়ার হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। এই জায়গায় একটু কারেকশন হইতেছে, সেটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা বলতে তোমরা কি বুঝো? এইসব জিনিসগুলো কিন্তু আমাদের মাস্ট এই অধ্যায়ের জন্য জানতে হবে। আচ্ছা, হ্যাঁ শেষ। লাস্টে কি ইন্ট্রো দিয়ে দে, এবার আমরা পরের চ্যাপ্টারে চলে যাই। আচ্ছা, তাহলে এবার আমরা এর পরের চ্যাপ্টারে চলে যাই এবং এর পরের চ্যাপ্টারটা নিবে তোমাদের রিফাত ভাইয়া। নে। আচ্ছা, রেডি, 1 2 3। আচ্ছা, তো এখন দেখো ফিজিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটাকে আমরা বলতেছি কি বলতো, যেটাকে আমরা বলতেছি বল। ইংলিশ টার্মসটা যদি একটু বলি তাহলে সেটা হচ্ছে কি ফোর্স। ভাই ইম্পর্টেন্ট কেন বললেন? কজ অলরেডি তোমাদের আসিফ ভাই বলে দিছে মেকানিক্যাল ফিজিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু ফোর্স। এন্ড ফোর্স থেকে প্রত্যেকবার সিকিউতে, ঠিক আছে, সিকিউতে এমসিকিউতে কিন্তু অনেক কোয়েশ্চেন থাকবে, অনেক, ঠিক আছে, একদম হিউজ লেভেলের কোয়েশ্চেন থাকবে। তার মানে আমরা এখান থেকে ইজিলি বুঝতে পারবো যে এই চ্যাপ্টারটা থেকে আমাদেরকে কোয়েশ্চেন কোনোভাবে মিস দেওয়া যাবে না। একটু দেখো কি কি কনসেপ্ট গুলো জানতে হবে। প্রথমে আমাদেরকে জানতে হবে জড়তা সম্পর্কিত, ঠিক আছে, জড়তা জিনিসটা কি, ঠিক আছে। তারপর আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে স্পর্শ বল, ঠিক আছে ভাইয়া, স্টার মার্ক খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্পর্শ বল জিনিসটা কি এই একটু জানতে হবে। অসাম্য বল, সাম্য বলের বিপরীত পার্ট হচ্ছে অসাম্য বল, ঠিক আছে। সাম্য বল অসাম্য বল সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। এই যে এই দেখো সাম্য বল অসাম্য বল, এটা খুব ইম্পর্টেন্ট, একটু দেখে নিবা। ভরবেগ কাকে বলে ভাইয়া? ভরবেগকে আমরা কি বলি? পি দ্বারা প্রকাশ করি, ঠিক না। পি ইজ ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু ভি। এটা এককটা একটু মনে রাখতে পারো, এককটা হচ্ছে কি কেজি মিটার পার সেকেন্ড। সো এগুলো একটু খেয়াল রাখতে পারো, ঠিক আছে। ঘর্ষণ বল কাকে বলে? ঘর্ষণ কি, প্রবাহী ঘর্ষণ কি, ঘর্ষণের যে প্রকারভেদ গুলো আছে সেগুলো একটু দেখবা, ঠিক আছে। তারপর হচ্ছে আবর্ত ঘর্ষণটা একটু দেখবা। নিউটনের যে গতি দ্বিতীয় সূত্রটা আছে সেগুলো একটু দেখবা। বৈদ্যুতিক পাকার সুইচ যদি আমি বন্ধ করে দিই, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে থেমে না যায় কেন? এই যে জড়তার কারণে আমাদের কেন এই যে জিনিসগুলো চেঞ্জ হচ্ছে, বা জড়তাকে চেঞ্জ করলে আসলে কি চেঞ্জ হচ্ছে, এই জিনিসগুলো এখানে একটু লেখা আছে। ওকে, তারপর একটু খেয়াল করো খ মার্কসের জন্য যদি আমি একটু দেখি কি কি বলে দিছেন ভাইয়া। খ মার্কসের জন্য আমরা যে ইম্পর্টেন্ট সাজেশন গুলো লিখছি একটু দেখো। তো প্রথমত হচ্ছে যে বিভিন্ন ভরের দুইটা বস্তুর উপরে পরিমাণ বল প্রয়োগ করলে অতিক্রান্ত দূরত্ব, তাদের অতিক্রান্ত দূরত্ব সমান হয় না কেন? আমরা জানি যে একটা ভিন্ন ভরের বস্তুর উপর একই পরিমাণের বল প্রয়োগ করলে তো বল তো সেম, তো সেম হইলে আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম। এখানে তো যে সরণটা আছে সেটা পরিবর্তন চেঞ্জ হওয়ার দরকার নেই, ঠিক না। এই জিনিসগুলো একটু ম্যাথমেটিক্যাল টার্মসে দেখবে। কাদাযুক্ত হওয়া রাস্তায় হাঁটা কষ্টকর কেন? ঠিক আছে, কারণ কাদাযুক্ত রাস্তায় আমরা যে প্রতিক্রিয়া বলটা সেটা কিন্তু এক্স্যাক্টলি পাই না, ঠিক আছে। অর্থাৎ আমরা যে নিউটনের যে তৃতীয় সূত্রটা আছে সেই তৃতীয় সূত্র অনুযায়ী কিন্তু আমরা ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বলটা পাই না। এই যে এই রিজন গুলো আছে। তারপরে হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্র, ঠিক আছে। প্রথম সূত্র থেকে আমরা কিভাবে জড়তার ধারণা পাই ভাই? এটা একদম কনসেপচুয়াল কোয়েশ্চেন, একদম কনসেপচুয়াল। গ মার্কসের জন্য একটু খেয়াল করো, গ মার্কসের জন্য কি কি মিলিত বেগ এবং দিক নির্ণয়ের যে ম্যাথ গুলো আছে ময়মনসিংহ বোর্ড, আমি একটু গ মার্কসের জন্য তোমাদেরকে বলে দিছি, ঠিক আছে। গ মার্কসের জন্য কি কি আছে এই জিনিসগুলো একটু দেখে নিও। বাধাদানকারী বল বা ঘর্ষণ বল, ঠিক আছে। বাধাদানকারী বলকে আমরা কি বলি? ঘর্ষণ বল। এন্ড প্রযুক্ত বল, ঠিক আছে। এই বলের প্রয়োগ সংক্রান্ত যে ত্বরণ গুলো আছে আমরা জানি এ ইজ ইকুয়াল টু কি বলতো? ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে, ভি মাইনাস ইউ বাই টি। তো এই সূত্রটা ইউজ করে যে আমাদের ম্যাথ গুলো আছে কুমিল্লা বোর্ড 22 সালে, সিলেট বোর্ড 22 সালে, এগুলো একটু ভালো করে কনসেপ্ট প্র্যাকটিস করে যাবা, ঠিক আছে। ঢাকা বোর্ড আছে 17 সালে। দেন ঘ মার্কসের জন্য যদি বলেন ভাই একটু বলে দেন। ঘ মার্কসের জন্য একটু বলে দিই, ভরবেগ সংরক্ষণশীলতা যে সূত্রগুলো আছে, গতি শক্তি সংরক্ষণশীলতা সূত্র ভাই মার্কা মারা ইম্পর্টেন্ট আসবেই,
ঠিক আছে। সংঘর্ষের যে স্থিতিস্থাপক সংঘর্ষগুলো আছে, ময়মনসিংহ বোর্ড দেখো, ময়মনসিংহ বোর্ড 2022 সাল, ঠিক আছে, ময়মনসিংহ বোর্ডে আসতে পারে, ঠিক আছে। ময়মনসিংহ বোর্ডের যে 22 সালের কোয়েশ্চেনগুলো আছে এগুলো একটু খেয়াল করবা, সিলেট বোর্ডেরটা খেয়াল করবা, ঠিক আছে। তারপরে হচ্ছে যে তোমার বরিশাল বোর্ডেরটা খেয়াল করবা, ঠিক আছে। তারপরে হচ্ছে সিলেট বোর্ড, চট্টগ্রাম বোর্ড, এই জিনিসগুলো একটু ভালো করে দেখবা। আরেকটা ইম্পর্টেন্ট টাইপ ভাইয়া 3 স্টার, ঠিক আছে, 3 স্টার, সেটা হচ্ছে কপি কলের ম্যাথ। কপি কলের ম্যাথ কিন্তু মিস দেওয়া যাবে না, ঠিক আছে। কপি কলের ম্যাথটা মাস্ট করতে হবে। কপি কলের ম্যাথের কিন্তু আমরা টেনশনাল ফোর্স বা যেটাকে আমরা টান বল বলতেছি, ঠিক আছে, সাম্য বল অসাম্য বল, এই জিনিসগুলো কিন্তু ইউজ হয়। এন্ড কপি কলের যে রেডি 1 2 3 এন্ড কপি কলের যে টপিকটা আছে সেটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সো এটা একটু ভালো করে তোমাদেরকে পড়তে হবে। ওকে, চলো আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই। ওকে, আসিফ। রেডি 1 2 3 বলে শুরু করি, এডিট করতে শুরু করি। রেডি 1 2 3 রেডি 1 2 3। আচ্ছা, এরপরে আমরা আসি আমাদের হচ্ছে আরেকটা চ্যাপ্টার, যেটা হচ্ছে আমাদের মেকানিক্যাল ফিজিক্সেরই একটা অংশ। সেটাকে আমরা কি বলতেছি, কাজ ক্ষমতা ও শক্তি, অর্থাৎ আমরা আমাদের হচ্ছে 4র্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আমাদের কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায়ে আমাদের মূলত আমরা কিন্তু দেখেই বুঝতে পারতেছি এখানে আমাদের কি নিয়ে আলোচনা করছে, কাজ নিয়ে, ক্ষমতা নিয়ে এবং শক্তি নিয়ে, ঠিক আছে না। আমাদের কি হচ্ছে, আমাদের কাজ নিয়ে আলোচনা করব, তারপরে হচ্ছে ক্ষমতা নিয়ে এবং হচ্ছে কি যে শক্তি নিয়ে। তো এই যে অধ্যায়, এখান থেকে কিন্তু মাস্ট একটা প্রশ্ন প্রত্যেকটা বার আসেই, মানে সবসময় আসে। যখন আমাদের হচ্ছে ফুল সিলেবাস ছিল, ফুল সিলেবাসে কিন্তু এটা আসছে, এবং তোমাদের যেহেতু এটা শর্ট সিলেবাস এটা আসবে, এটা ইম্পর্টেন্ট, তাই না। তো শর্ট সিলেবাসে মাস্ট আসবে এটা। তো এখান থেকে হয়তো বা একটা না, এখান থেকে হয়তো বা 2টার মতো প্রশ্ন আসবে, আশা করতেছি 2টার মতো প্রশ্ন আসতে পারে এই একটা অধ্যায় থেকে। তো এইখানে আমাদের হচ্ছে কি কি জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের জেনে যেতে হবে সেটা আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে আমাদের কাজ কাকে বলে, ঠিক আছে না ভাইয়া। কাজ কাকে বলে, আমরা কিন্তু জানতাম যে কোনো একটা বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি তাহলে সেটার যে পরিমাণ সরণ হয়, তাহলে আমাদের বল এবং এই সরণের যে গুণফল যেটা ছিল সেটাকে আমরা কি বলি, কাজ বলি, তাই না। তাহলে আমাদের এখানে কি ছিল, W ইজ ইকুয়ালস টু F ইন্টু S, তাই না। W is equals to F S, ঠিক আছে। এখানে W কি, W সমান সমান আমাদের ছিল হচ্ছে কাজ, তারপর হচ্ছে F সমান সমান কি ছিল, প্রযুক্ত বল, তাই না। আমাদের বস্তুর উপর যে পরিমাণ প্রযুক্ত বল করছি, এবং S ছিল কতটুকু, যে আমাদের হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে। তো তোমরা কিন্তু এখন এসএসসিতে এই একটা অধ্যায় পড়তেছো যে কাজ ক্ষমতা শক্তি। তো এটা কিন্তু ইন্টারমিডিয়েটেও একটা অধ্যায় আছে, এবং ইন্টারমিডিয়েটেও এটা সমানভাবেই অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওই জায়গায় কিন্তু তোমরা হচ্ছে এই সেম সূত্রটা আরেকটু বড়ভাবে পড়বা। সুতরাং তোমরা যদি বেসিকটা ক্লিয়ার না করে যাও, কাজ কাকে বলে এবং মানে কাজের যে বেসিকটুকু আছে সেই বেসিকটুকু যদি তোমরা হচ্ছে না পড়ে যাও বা না জেনে যাও, সেটা কিন্তু তোমাদের হচ্ছে ইন্টারমিডিয়েটে গিয়ে সেটা তোমাদের ভোগাবে। তো মাস্ট আমাদের এই জিনিসটা জানতে হবে, তাই না। তারপর হচ্ছে আমাদের গতিশক্তি কাকে বলে। আমরা কিন্তু ভাইয়া জানতাম যে গতিশক্তি কি, গতিশক্তির সূত্র ছিল আমাদের হচ্ছে কাইনেটিক এনার্জি, আমরা অনেকটা এভাবে প্রকাশ করতাম, ইকে সমান সমান আমাদের কি, হাফ অফ এম ভি স্কোয়ার। তো এখানে আমাদের হচ্ছে এম এর মান ছিল কি, এম হচ্ছে ছিল আমাদের ভর, এবং ভি কি ছিল, ভি ছিল আমাদের হচ্ছে গতিবেগ, তাই না। তাহলে আমাদের হচ্ছে গতিশক্তি কাকে বলে, যে বস্তুর গতির কারণে যে শক্তিটা ছিল সেটাকে আমরা বলতেছিলাম গতিশক্তি। তারপর হচ্ছে কর্মদক্ষতা কাকে বলে, দক্ষতা কি সেটা কিন্তু তোমাদের জানতে হবে। আমরা কিন্তু জানতাম যে হচ্ছে কর্মদক্ষতা হচ্ছে মোট প্রদত্ত শক্তি বাই কার্যকর শক্তি বা হচ্ছে মোট প্রদত্ত শক্তি, দুইটার যে আমাদের কি যে রেশিওটা ছিল সেই রেশিওটাই ছিল আমাদের কি কর্মদক্ষতা। তারপর হচ্ছে কি যে আমাদের বিভব শক্তি কাকে বলে। তাহলে কোন একটা বস্তু, সাপোজ ধরো ভাইয়া যে এই হচ্ছে একটা গ্রাউন্ড,
এ হচ্ছে গ্রাউন্ড, তাই না? এই গ্রাউন্ড থেকে কোনো একটা বস্তুকে যে এইখান থেকে তুলছিল, এখান থেকে কি করছে তুলছে, আমি একটু ভালোভাবে যদি দেখিয়ে দিই, যে সাপোজ ধরো এই হচ্ছে ওই বস্তুটা, এই হচ্ছে ওই বস্তুটা, তাই আছে না? এই বস্তুটাকে আমরা যদি এই পরিমাণ জায়গায় নিয়ে যাই, তাই না? এই পরিমাণ জায়গায় কি করছি, নিয়ে গেছি আমরা, এই পরিমাণ জায়গায় কি করছি, নিয়ে গেছি। এটুকুর মান কত ছিল, 10 মিটার। আমরা ধরে নিয়েছি যে 10 মিটার উচ্চতায় সেটা নিয়ে গেছি। তাহলে এই জায়গায় বস্তুটা আসছে, তাহলে এই বস্তুটাকে আমরা নিচ থেকে উপরের দিকে নিয়ে গেলাম এবং এই জায়গায় আমাদের কি হলো, একটা শক্তি সঞ্চিত হইলো, তাই না? তাহলে এই শক্তিটা ছিল কি, এই শক্তিটা হচ্ছে ইপি। এই ইপি সমান সমান কি, এম জি এইচ। এইচ এর মানটা কি, এইচ এর মানটা হচ্ছে আমাদের কতটুকু উচ্চতায় সেটা আমরা নিয়ে গেছি, বা কতটুকু উচ্চতায় সেটা আছে, গ্রাউন্ড থেকে কতটুকু উচ্চতায় আছে। তারপর হচ্ছে জি কি, জি হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ, এবং এম কি, এম হচ্ছে উক্ত বস্তুর ভর, তাই না? উক্ত বস্তুর ভর। তারপর হচ্ছে আমাদের কি, নবায়নযোগ্য সম্পদ বা নবায়নযোগ্য শক্তি কাকে বলে? নবায়নযোগ্য শক্তি কি, আমরা জানি যে নবায়নযোগ্য শক্তি হচ্ছে ওই শক্তি যেটা কখনো ফুরাবে না। আর হচ্ছে এই পাশে বায়োমাস কি, বায়োমাস হচ্ছে যে আমরা যে তোমরা কি জানো যে আমরা ওই যে কাঠ কয়লা পুড়াই, তারপর হচ্ছে গাছের পাতা যে পুড়াই, ওই যে গাছের পাতা পোড়ানোর মাধ্যমে যে শক্তিটাই হয় সেটাকে আমরা বলতেছি বায়োমাস, ঠিক আছে? গাছের পাতা, তারপরে হচ্ছে সাধারণ যে লাকড়ি, কাঠ, তারপরে এগুলা, ঠিক আছে? আচ্ছা, এই অধ্যায়ে এর পরের যে প্রশ্নগুলো আছে, যে প্রশ্নগুলো আমাদের লাগবে মানে ক্ষয়ের অনুধাবনে, সেগুলো আমরা একটু দেখি যে ভিন্ন ভরের দুটি বস্তু একই পরিমাণ বল প্রয়োগ করলে তাদের অতিক্রান্ত দূরত্ব সমান হয় না কেন? কি হয়েছে যে ভিন্ন ভরের দুটি বস্তুর উপর আমরা একই পরিমাণ বল যদি প্রয়োগ করি, তাহলে আমাদের অতিক্রান্ত দূরত্ব কেন সমান হয় না? তাহলে আমরা কিন্তু জানতাম কি যে ডাব্লিউ ছিল আমাদের কি, ডাব্লিউ ছিল আমাদের এফ এস, তাই না? ডাব্লিউ ছিল আমাদের কি, এফ এস। তাহলে এই জায়গায় এস সমান সমান কি, আমাদের হচ্ছে ডাব্লিউ বাই এফ ছিল না, ডাব্লিউ বাই এফ। এখন সাপোজ ধরো এই জায়গায় ডাব্লিউ এর মান কি, ডাব্লিউ এর মান একটা হচ্ছে আমাদের ডাব্লিউ ওয়ান এফ, এবং এটাকে আমরা ধরলাম হচ্ছে এস ওয়ান, এবং একটা হচ্ছে এস টু। এখানে এস টু ছিল, এস টুর জন্য আমাদের ডাব্লিউ টু বাই এফ। তাহলে এই জায়গায় তুমি যদি দেখো যে ডাব্লিউ ওয়ান এর মান যদি আমাদের বড় হয় ডাব্লিউ টু এর থেকে, তাহলে অবশ্যই এস টু মানে এস টু এর মানটা অবশ্যই ছোট হবে এস ওয়ান এর থেকে, কারণ এখানে দেখো ভাগফলটা ডাব্লিউ ওয়ান এর মান বড় হয়েছে এবং ভাগফলটা কি অবশ্যই বড় হবে, এবং এখানে ডাব্লিউ টু এর মান যেহেতু ছোট হয়েছে তাহলে সেটার ভাগফলের মানটাই কি ছোট হবে। তাহলে এখানে ভাগফলটা কি প্রকাশ করতো, আমাদের ভাগফলটা আমাদের এখানে প্রকাশ করতো অতিক্রান্ত দূরত্ব। তাহলে তোমরা এটার হচ্ছে প্রশ্ন পাইছো। তারপর বলছে কি যে কর্দামুক্ত রাস্তায় আমাদের হাঁটা কেন কষ্টকর? তাহলে ওইখানে কেন কষ্টকর, কারণ তুমি যখন কাদার মধ্যে পাড়া দিচ্ছিলা তখন কাদা ডেবে যাচ্ছিল না, মানে কি তুমি ওই কষ্ট, তুমি হচ্ছে যেদিকে ডেবে যাচ্ছে তোমার বেশি পরিমাণ জায়গা তোমার হচ্ছে লাগতেছে, তোমাকে হচ্ছে বেশি পরিমাণ অতিক্রম মানে করা লাগতেছে। তারপর হচ্ছে একটি স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রী পিছনের দিকে ঝুঁকে যায় কেন? ওই যে এটা জড়তার একটা কথা বলছিলাম না, বা জড়তার একটা যে টপিক ছিল, জড়তা কি, যে কোন একটা বস্তু তার নিজের অবস্থানে সারা জীবন থাকতে চাওয়ার যে প্রবণতা সেটাকে আমরা বলতাম জড়তা। তাহলে এইখানে আমাদের একটা স্থির বস্তু হঠাৎ চলতে শুরু করলে যাত্রী পিছনের দিকে ঝুঁকে যায়, সেটা হচ্ছে তার স্থিতি জড়তার কারণে, তাই না? তাদের স্থিতি জড়তার কারণে তারা পিছনের দিকে ঝুঁকে যায়। তারপর নিউটনের গতির প্রথম সূত্র থেকে কিভাবে জড়তার ধারণা পাওয়া যায়? ওই যে স্থির বস্তু সারা জীবন স্থির থাকবে এবং গতিশীল বস্তু সারা জীবন গতিশীল থাকবে, এটাই কি ছিল আমাদের নিউটনের প্রথম সূত্র ছিল। তারপর হচ্ছে গয়ের জন্য আমরা কি পাই, গয়ের জন্য আমরা এখান থেকে কি পড়বো, মিলিত বেগ ও দিক নির্ণয়ের জন্য আমাদের হচ্ছে এখানে ময়মনসিংহ বোর্ড আছে এবং রাজশাহী বোর্ড এর গ ঘ, ময়মনসিংহ বোর্ড 22-এর গ, তারপর হচ্ছে রাজশাহী বোর্ড 23-এর গ এবং ঘ যদি পড়ো তাহলে এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবা। তারপর হচ্ছে বাধাদানকারী বল এবং ঘর্ষণ বল, তারপরে প্রযুক্ত বল। ভাই এই জায়গা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, ঠিক আছে? এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, যেখানে আমাদের হচ্ছে তুমি কি করতে পারবা, যেখানে হচ্ছে উদাহরণ হিসেবে আছে কুমিল্লা বোর্ড 22-এর গ, সিলেট বোর্ড 22-এর গ, তারপর হচ্ছে ঢাকা বোর্ড 19-এর গ, তারপরে কি বলে হচ্ছে বরিশাল বোর্ড 17-এর গ। এগুলো কি আমাদের হচ্ছে মোটামুটি ভালো ইম্পর্টেন্ট। এবং ঘয়ের জন্য আমরা কি করবো, ভরবেগ সংক্রান্ত সূত্র, তারপরে গতিশক্তির সংরক্ষণ সূত্র, সংঘর্ষের স্থিতিস্থাপক কিনা সেগুলা, তারপরে কোনো গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে কিনা, শেষ ব্রেক নির্ণয়, এগুলো আমরা পড়বো। এখানে আমাদের হচ্ছে তোমাদের জন্য তোমাদের সুবিধার জন্য এখানে দেওয়া আছে যে তোমরা হচ্ছে কোন বোর্ডগুলা পড়লে, কোন বোর্ডের প্রশ্নগুলা পড়লে তোমরা এগুলো পাবা। এবং ঘর্ষণ বল অতিক্রান্ত দূরত্ব, তারপরে এইসব তোমরা দেখতেই পারতেছো এখানে আমাদের গেছে। এবং কপি করার যে বিষয়টা আছে সেটাও কিন্তু পড়তে হবে। এবং এখানে একটা জিনিস মনে করে দিই, সেটা হচ্ছে যে বস্তুর সংরক্ষণশীলতা, মানে
কি বলে যে শক্তির সংরক্ষণশীলতার নীতিটা ছিল যে আমাদের এই ছিল একটা জায়গা, লাইক হচ্ছে এই জায়গায় একটা সিস্টেম বলতে বলা যেতে পারে যে এই জায়গা থেকে একটা বস্তুকে আমরা কি করছিলাম, ছেড়ে দিছিলাম। ছেড়ে দিলে আমাদের হচ্ছে আমাদের কয়টা বিন্দু ছিলাম, এটা হচ্ছে এ বিন্দু ছিল, এটা ছিল বি বিন্দু, এটা যাবো ধরো সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু, এবং এটা যদি আমাদের হয় ই বিন্দু, তাহলে প্রতিটা বিন্দুতে আমাদের কি বলছিল যে শক্তি সংরক্ষণশীলতা আহ মিলে চলে কিনা সেইটা। তাহলে এইখানে আমাদের শক্তি সংরক্ষণশীলতা মিলে চলে কিনা এই টাইপের যেসব ম্যাথগুলো আছে না, সেগুলো কিন্তু মোটামুটি ভালো মানের ইম্পর্টেন্ট, ঠিক আছে না? এই মানের ম্যাথগুলো ভালো মানের ইম্পর্টেন্ট। তাহলে বোঝা গেছে। এইখানে আমাদের হচ্ছে গ এবং ঘ এর জন্য আবারও কিছু প্রশ্ন আছে। দেখো আমি কিন্তু একটু আগে শক্তি নিত্যতা সম্পর্কে বললাম, ওই যে আমাদের যে বিষয় বিশেষ জিনিসটা আমরা বললাম যে এইরকম একটা সিস্টেম থাকবে, তো তোমরা অবশ্যই সেটা দেখে আসছো। তারপরে এই শক্তির নিত্যতা তোমরা মূলত হচ্ছে কোথায় কোথায় পাবা, যেমন কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, তারপর হচ্ছে যশোর বোর্ড, বেশ কিছু বোর্ডে তোমরা যদি এগুলো পড়ো তাহলে মোটামুটি পারো। তারপরে হচ্ছে যে মোটর সংক্রান্ত, যে মোটরের যে হচ্ছে ক্ষমতা কত, একটা মোটর কতটুকু পানি উঠাইতে পারবে, এইসব বিষয়গুলো কিন্তু এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে পড়ে, ঠিক আছে? আশা তো তারপর আমরা চলে আসলাম সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা চ্যাপ্টার, যেটার নাম শুনে অলরেডি স্লাইডে দেখিয়ে ফেলছো, সেটা কি বলতো ভাইয়া? সেটা হচ্ছে তরঙ্গ শব্দ। তো তরঙ্গ শব্দের ইংলিশ টার্মসটা যদি আমি একটু বলে দিই, ওয়েভস এন্ড সাউন্ড। ওয়েভস এন্ড সাউন্ড, এন্ড এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কেন বলতেছি? কারণ এখান থেকে প্রত্যেক বছর যখন আমাদের শর্ট সিলেবাস ছিল না, তার আগে থেকে তো কোয়েশ্চেন হইতো। যখন শর্ট সিলেবাস যেহেতু চলে আসছে, এই চ্যাপ্টারটাও আছে, তার মানে এখান থেকে কোয়েশ্চেন মিস যাবে না। তো একটু বলে দিই, দেখো এই চ্যাপ্টারে জানার জন্য তোমাকে আগে প্রথমে জানতে হবে গতি সম্পর্কে, ঠিক আছে? এখন গতি ভাই কোথান থেকে পড়বো ভাই? গতি আসলে আমরা অলরেডি গতির চ্যাপ্টারে আমি তোমাদেরকে বলে দিছি যে গতির চ্যাপ্টারে গতি সম্পর্কে টপিকগুলো থেকে একটু ভালো করে ধারণা নিয়ে নিবা। তারপর হচ্ছে স্পন্দন গতি, স্পন্দন গতি সংক্রান্ত টপিক গুলো দেখবা। তরঙ্গ কাকে বলে আমরা জানি, তরঙ্গ হচ্ছে এমন একটা মাধ্যমের সাথে যাবে যেটা হচ্ছে যে কি করবে, তার মধ্য দিয়ে শক্তিকে ট্রান্সফার করবে, কিন্তু কণাগুলোর স্থান কি করবে না, কোনো পরিবর্তন করবে না। অনুপ্রস্থ তরঙ্গের প্রকারভেদের মধ্যে আমরা জানি তরঙ্গ দুই প্রকার, একটা হচ্ছে প্রস্থ বরাবর যেটা সঞ্চালিত হয়, এন্ড যেটা দৈর্ঘ্য বরাবর। তো এই যে দুইটা পার্ট আছে, একটা অনুপ্রস্থ আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য। পূর্ণ স্পন্দন ভাই, পূর্ণ স্পন্দন জিনিসটা কি? ধরো তরঙ্গ একটা এই পয়েন্ট থেকে 0 পয়েন্ট থেকে স্টার্ট হইলো, তো 0 পয়েন্ট থেকে স্টার্ট হয়ে তরঙ্গটা কি হইলো, এই পয়েন্টে শেষ হইলো, ঠিক আছে? তার মানে এখানে পাই পরিমাণের স্পন্দন হয়েছে, এখানে পাই পরিমাণের, ঠিক না? তার মানে এই পুরাটাকে আমরা বলবো যেখান থেকে তরঙ্গটা শুরু হয়েছে সেম দশায় যে শেষ হয়েছে, তাই এটাকে আমরা কি বলবো? পূর্ণভাবে দোলিত হয়েছে। তো পূর্ণভাবে দোলিত হওয়াকে আমরা কি বলি? পূর্ণ স্পন্দন। কম্পাঙ্ক, ঠিক আছে? কম্পাঙ্ক জিনিসটা কি? ঠিক আছে, কম্পাঙ্ককে আমরা প্রকাশ করি এফ দ্বারা, ঠিক আছে? এফ দ্বারা এফ ইজ ইকুয়াল টু হচ্ছে 1/t। সো এই যে এই জিনিসগুলো একটু মনে রাখো, ওকে? তারপর একটু খেয়াল করো দশা কাকে বলে, প্রতিধ্বনি কাকে বলে। প্রতিধ্বনি দশা খুব ইম্পর্টেন্ট। দশা মানে এই যে এই পয়েন্ট একটা দশা, এই পয়েন্ট একটা দশা, এই পয়েন্ট একটা দশা, সেম দশা, ঠিক আছে? এই পয়েন্ট এটার সাথে যদি আরেকটা পয়েন্ট থাকতো তাহলে এটাও সেম। তার মানে এইগুলো হচ্ছে কি আমার দশা, ঠিক আছে? দশার ইংলিশ কি ভাইয়া? দশার ইংলিশ হচ্ছে ফেস, ওকে? তারপর একটু খেয়াল করো শব্দের তীব্রতা, ঠিক আছে? শব্দের তীব্রতা কাকে বলে? তীব্রতা জিনিসটা কি? ঠিক আছে, শব্দের তীক্ষ্ণতা বা তীব্রতা, এই জিনিসগুলো আসতে পারে, খুব ইম্পর্টেন্ট কমার্কসের জন্য। শব্দ দূষণ, ঠিক আছে ভাই? শব্দ দূষণ কেন হয়? ডেসিবেল যদি বেশি হয়ে যায়, যত ডিবি যত বেশি হবে, ঠিক আছে, তত বেশি শব্দ দূষিত হবে। পর্যায়কাল কাকে বলে? পর্যায়কালের সংজ্ঞাগুলো একটু ভালো করে দেখবা। তারপর হচ্ছে বিস্তার, ঠিক আছে? বিস্তার জিনিসটা কি? ঠিক আছে, এটা একটু দেখবা। তারপরে শব্দের তীক্ষ্ণতা বা পিচ, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ভাইয়া, ঠিক আছে? শব্দের তীক্ষ্ণতা অথবা পিচ, ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখবা, ওকে? তারপরে আমরা চলে যাই খ মার্কসের জন্য কি কি আছে একটু দেখাই। খেয়াল করো, খ মার্কসের জন্য আমাদেরকে যে জিনিসগুলো দেখতে হবে সেটা হচ্ছে কি, সকল শব্দের যে প্রতিধ্বনিগুলো আছে, প্রতিধ্বনি, ঠিক আছে? প্রতিধ্বনি শোনা যায় না কেন? সকল শব্দের প্রতিধ্বনি শোনা যায় না কেন? আমরা জানি যে বাদুর যে শব্দে সাউন্ড করে, বাদুরের শব্দ কি ভাইয়া বলতো? বাদুরের শব্দের সাউন্ড যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি, তাহলে বাদুরের শব্দের সাউন্ড হচ্ছে যে 101000, ঠিক আছে, এত হার্টজ। তার মানে এটা কি তুমি জীবনে শুনতে পারবে না? কেন শুনতে পারবে না? কারণ এটা শ্রুতি উত্তর, ঠিক আছে? এটা আমাদের কানের সহ্য সীমার বাইরে, ঠিক আছে? সো এই যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা শুনতে পাই না, এটা একটু দেখবা। শীতকাল শব্দ দূষণের যে স্থায়িত্বকাল, শব্দ অনুভূতির যে স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড, ঠিক আছে? এটা কেন হচ্ছে, ঠিক আছে, কেন হয়, এগুলো একটু দেখবে। কনসেপ্ট গুলো জানবে, জাস্ট কনসেপ্ট গুলো, ঠিক আছে? শীতকাল অপেক্ষা গ্রীষ্মকালে কেন শব্দের বেগ বেশি হচ্ছে, ঠিক আছে? কনসেপ্ট গুলো একটু ভালো করে দেখবা, তাইলে মোটামুটি হয়ে যাবে, প্রবলেম নেই, ঠিক আছে? তারপরে হচ্ছে
তাপমাত্রা বৃদ্ধি পেলে বাতাসে শব্দের দ্রুতির কি ধরনের পরিবর্তন হচ্ছে, তাপমাত্রার সাথে দ্রুতির কি সম্পর্ক? ঠিক আছে, এই যে দেখো তাপমাত্রার সাথে আমরা পড়ছিলাম বেগ এবং তাপমাত্রা হচ্ছে কি পরস্পরের বর্গের সমানুপাতিক, ঠিক না? সো এই জিনিসগুলো একটু খেয়াল করবা, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। শব্দ শ্রাব্যতার পাল্লা, ঠিক আছে, অলরেডি বলে ফেলছি। বাতাস এবং পানিতে শব্দের যে দ্রুতি আছে সেটা কি সমান না, কেন না, এই জিনিসগুলো একটু দেখবে। প্রতিধ্বনি সংক্রান্ত টাইপ এবং কম্পাঙ্ক ও পর্যায়কাল সম্পর্ক আমরা একটু বলে দিই। কম্পাঙ্ক এবং পর্যায়কালের সম্পর্ক আমরা জানি v is equal to f ল্যামডা, ঠিক না? তো কম্পাঙ্ক f is equal to কি ভাইয়া বলো তো 1/t। তো t এর ভ্যালুটা কি বলো তো, t is equal to twice pi root over of l/g, ঠিক আছে। সো এই যে টি হচ্ছে যে আমার কি বলতো পর্যায়কাল, আর এফ হচ্ছে যে আমার কম্পাঙ্ক, ঠিক আছে। সো আমি এখান থেকে ইজিলি বলতে পারবো এফ সমানুপাতিক 1/t, ঠিক আছে। সো এই জিনিসটা একটু মাথায় রেখো। সো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে, এগুলো ভালো করে পারলে ম্যাথের কোনো ধরনের প্রবলেম তোমরা ইনশাআল্লাহ ফেস করবে না। ওকে, চলো আমরা পরের চ্যাপ্টারে চলে যাই। তো এখন আমরা আসছি আলোর প্রতিসরণ এই অধ্যায়টা নিয়ে। আমাদের এখানে কিন্তু আলো নিয়ে আমাদের ক্লাস 9-10-এর বইয়ে আমাদের মূলত দুইটা অধ্যায় আছে। একটা হচ্ছে আমাদের আলোর প্রতিফলন এবং আলোর হচ্ছে কি প্রতিসরণ। এবং একটা কি আলোর প্রতিসরণ। এই দুইটাই আমাদের কি, এটা তোমরা যদি এখন যখন হায়ার লেভেলে পড়বা না, হায়ার লেভেলে স্টাডিজ করবা, এটা হচ্ছে আমাদের অপটিক্সের অংশ, অপটিক্স, ঠিক আছে, অপটিক্সের অংশ, যেটার বাংলা হচ্ছে আলোকবিদ্যা। যখন তোমরা ভবিষ্যতে আলোকবিদ্যা নিয়ে পড়াশোনা করতে চাবা, বা হচ্ছে লেজার লাইট, তারপর লাইটের যে বিভিন্ন বিষয়, সেসব বিষয় নিয়ে যখন তোমরা পড়াশোনা করতে যাবা, সেগুলোর জন্য কিন্তু তোমাকে অবশ্যই আলোর প্রতিফলন এবং প্রতিসরণ সম্পর্কে বিস্তর একটা ধারণা থাকতে হবে, তাই না? তোমাদের হচ্ছে হয়তো বা শর্ট সিলেবাসে আলোর প্রতিফলন অধ্যায়টা নাই, তবে তোমাদের কি আছে, আলোর প্রতিসরণ অধ্যায়টা আছে, তাই না? আলোর প্রতিসরণটা অধ্যায় আছে। তাহলে তোমার যে অধ্যায়টা আছে সেই অধ্যায় সম্পর্কে অবশ্যই একটা ভালো সাম্যক জ্ঞান থাকা উচিত, তাই না? কারণ তোমার যদি ভালো জ্ঞান না থাকে, সেই তোমার যতটুকু পড়া আছে বা যতটুকু তোমার সিলেবাস আছে সেইটুকু সম্পর্কে তো তোমার মিনিমাম একটা ধারণা নিয়ে যেতে হবে, তাই না? তাহলে আমরা একটু দেখে নিই যে আমাদের অ্যাকচুয়ালি আলোর প্রতিসরণটা কাকে বলা হয়। সাপোজ ধরো এ হচ্ছে কি আমাদের একটা তল, এই তলে এই অংশটা হচ্ছে আমাদের হালকা মাধ্যম এবং এই অংশটি কি আমাদের হচ্ছে ঘন মাধ্যম, তাই না? এই যে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ঘন মাধ্যম, ঘন মাধ্যম, এটা কি আমাদের হচ্ছে ঘন মাধ্যম, এবং এটা কি, এটা হচ্ছে আমাদের হালকা মাধ্যম। তাহলে যখন আলো আমাদের হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, তখন সেটা কি করে, আমাদের হচ্ছে সেটা অভিলম্বর দিকে বেঁকে যায় না, অভিলম্বর দিকে সরে আসে। আমি একটু ভালোভাবে দেখে দিচ্ছি। এদিকে যদি আমরা একটু দেখি, তাহলে এদিক থেকে আসলো, আসার পরে এটা কিন্তু এইভাবে আর কি অ্যাকচুয়ালি চলে যাচ্ছে, ঠিক আছে। দেখো তাহলে এখানে কিন্তু দেখে বুঝতে পারতেছো যে আমাদের এখানে এই হচ্ছে আমাদের অভিলম্ব, তোমার হচ্ছে এটা যদি আমাদের হইতে হচ্ছে হালকা মাধ্যম, এবং এটা ছিল কি আমাদের ঘন মাধ্যম। তাহলে হালকা মাধ্যম থেকে যখন আমাদের আলো কি হয়, যে আমাদের ঘন মাধ্যমে যায়, তখন আলো আমাদের অভিলম্বর দিকে সরে আসে। তাহলে এই বিষয়টা আমাদের জানতে হবে। তারপর হচ্ছে আমাদের স্নেলের যে সূত্রটা, কিন্তু আমাদের বিখ্যাত সূত্র, এই স্নেলের সূত্রটা তোমাদের কি করতে হবে, জানতে হবে। তারপর প্রতিসরণ কাকে বলা হয়, ক্রান্তিকোণ কাকে বলে, লেন্স কাকে বলে, তারপরে আলোর কেন্দ্র কাকে বলে, এবং হচ্ছে ফোকাস তল কাকে বলে। তো এই বিষয়গুলো তোমরা যদি সাম্যক ধারণা থাকে এবং তোমরা যদি একটু ভালোভাবে জেনে যাও, বা পরীক্ষার মধ্যে তোমরা যদি এইটা লিখতে পারো, বা এটা জেনে যাও, তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে যে তোমাদের কয়ের যে মেইন যে প্রবলেম, সেটা কিন্তু তোমরা খুব সহজে বুঝতে পারবা, বা হচ্ছে তোমরা লিখতে পারবা। এরপরে আমরা আসবো হচ্ছে ক্ষয়ের প্রশ্ন, যে আমাদের ক্ষয়ে তোমরা কি কি পড়বা। তো এখানে আমাদের হচ্ছে প্রতিসরণকে একটু আগে দেখলাম, তো এটা একটু বিস্তরভাবে একটু হালকা যদি বুঝায় দেখতে পারো, বা একটু যদি করতে পারো, ব্যাখ্যা করতে পারো, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তারপর প্রতিসরণের যে দুইটা নিয়ম সেটা লেখো। তারপর হচ্ছে কি এখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি, এটা কিন্তু এর আগেও দেখছো।
ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি, এটা কিন্তু মাস্ট তোমাদের জানতে হবে, তাই না? তারপরে হচ্ছে অভ্যন্তরীণ প্রতিফলন কি, তারপর হচ্ছে কিভাবে ঘটে, তারপরে প্রতিসারণাঙ্ক রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি, এর একক কি সেটা কিন্তু জানতে হবে। তারপরে প্রাণীর প্রতিসারাঙ্ক কত, প্রাণীর প্রতিসারাঙ্ক 1.33, এর মানে কি, এবং লেন্সের সূত্র যেটা আছে সেটা কি, স্নেলের সূত্র, এখানে লেন্সের সূত্র দেওয়া হয়েছে, মানে স্নেলের সূত্র কি। উত্তল লেন্সের ফোকাল দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করা হয়, অবতল লেন্সে গঠিত প্রতিচ্ছবির বৈশিষ্ট্য দেখো। তারপর প্রিজম কি, আলোর রশ্মি প্রিজমের মধ্য দিয়ে গেলে বেঁকে যাওয়ার কারণ কি। আমাদের যখন হচ্ছে প্রিজম মানে বুঝো যে আমাদের হচ্ছে এক ধরনের কাচের যে একটা টুকরা থাকে, যেটার মধ্যে আমরা যখন হচ্ছে আলো যায় সেটা হচ্ছে বেঁকে যায়, তাই না? সেই বেঁকে যায়, এর মধ্যে সেটা কেন বেঁকে যায়। তারপর হচ্ছে রংধনু গঠনের কারণ কি, এটা ব্যাখ্যা করো, স্নেলের সূত্র লেখো। তারপর হচ্ছে ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতার ব্যাসার্ধের মধ্যে আমাদের কি সম্পর্ক যেটা আছে সেই সম্পর্কটা দেখো। তাহলে আমরা একটু দেখি আমাদের এখানে কয়টা প্রশ্ন আছে। মোট আমাদের এখানে টোটাল প্রশ্ন আছে হচ্ছে 15টা। তো 15টা প্রশ্ন যদি তোমরা বেসিক ধারণা নিয়ে যেতে পারো, বেসিক যদি বুঝে যেতে পারো, তাহলে ইনশাল্লাহ বলা যায় যে এইখানে থেকে তোমাদের কেউ আটকাইতে পারবে না ইনশাল্লাহ। তাহলে আমরা এরপরে নেক্সট যে অধ্যায় আছে সেটাতে আবার চলে যাচ্ছি। আচ্ছা, তো দেখতে দেখতে আমরা লাস্ট চ্যাপ্টারে চলে আসছি। লাস্ট চ্যাপ্টারটা কি বলতো, স্থির বিদ্যুৎ, বা আমরা যেটাকে আমরা বলি কি স্ট্যাটিক কারেন্ট, ঠিক না? তো এই যে স্ট্যাটিক কারেন্ট বা স্থির বিদ্যুৎ, এখান থেকে কিন্তু আমরা এর আগেও দেখছিলাম প্রিভিয়াস ইয়ারে চল বিদ্যুৎ এবং স্থির বিদ্যুৎ মিক্স করে কিছু সিকিউ কোয়েশ্চেন দেয়, কিন্তু এইবার যেহেতু এসএসসি শর্ট সিলেবাসে এই চ্যাপ্টারটা আলাদা করে রাখা হয়েছে, তার মানে এখান থেকে সিকিউ কোয়েশ্চেন তো হবে, প্লাস এমসিকিউ কোয়েশ্চেনও কিন্তু থাকবে। তার মানে এটা কিন্তু একটা 3 স্টার ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তবে আমি বলবো যাদের এই চ্যাপ্টারে একটু দুর্বলতা, তারা চাইলে এই চ্যাপ্টারে কিছু কিছু পার্ট স্কিপও করতে পারো, বা যাদের দরকার নাই যে এই চ্যাপ্টার থেকে হচ্ছে যে আমরা সৃজনশীল আনসার করব, ভাই রিফ্লেকশন আসে তো এটা শালা ও ভাই। তো যাদের আসলে এই চ্যাপ্টারের কনসেপ্ট একটু দুর্বলতা আছে, তারা চাইলে এখান থেকে কি করতে পারো, কিছু কিছু ম্যাথ স্কিপ করতে পারো, ঠিক আছে? কিছু কিছু যাদের যদি বেশি প্রবলেম থাকে তারা চাইলে এই চ্যাপ্টারটা স্কিপ করতে পারো। তাও একটু বলে দিই, এই চ্যাপ্টারের প্রথমে আমাদের হচ্ছে আবেশ সংক্রান্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করতে হবে। আবেশ জিনিসটা কি, আবেশ কেন ক্রিয়েট হয়, তড়িৎ বীক্ষণ যন্ত্র জিনিসটা কি, ঠিক আছে? কুলম্বের সূত্র, ভাই আমরা জানি কুলম্বের সূত্রটা কি, আমরা অলরেডি এর আগে পড়ছিলাম যে কুলম্বের সূত্রের গ্রাফটা কিভাবে ছিল, এভাবে ছিল, ঠিক না? এন্ড কুলম্বের সূত্র আমরা কিসের ধারণা পাইছিলাম, আমরা আই, ঠিক আছে, আই এর সাথে কি টি পাইছিলাম। আমরা এখান থেকে যে সূত্রটা পড়ছিলাম কুলম্বের সূত্রে, কি বলছিলাম বলো তো ভাই? আমরা কুলম্বের সূত্রে বলছিলাম এফ ইজ ইকুয়াল টু কি, এফ ইজ ইকুয়াল টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। সো এই যে টপিকগুলো কিন্তু আমরা অলরেডি জেনে ফেলছি, ঠিক না? সো এই যে এই গ্রাফগুলো থেকে কুলম্বের সূত্র বিভিন্ন ধরনের কনসেপ্ট জানছিলাম। তারপরে হচ্ছে যে তড়িৎ তীব্রতা কি, তড়িৎ বলরেখা, ঠিক আছে, কাকে বলে, ঠিক আছে, তড়িৎ বলরেখা জিনিসটা কি। বলরেখা আমরা বলছিলাম একটা হচ্ছে পজিটিভ বলরেখা, একটা হচ্ছে নেগেটিভ বলরেখা। তো পজিটিভ অলওয়েজ কিসে ঢুকবে, নেগেটিভে ঢুকবে, ঠিক না? পজিটিভ অলওয়েজ কিভাবে ঢুকবে, এটাই হচ্ছে আমার তড়িৎ বলরেখা, ঠিক আছে? ওকে। তো তারপরে তড়িৎ বিভব, ঠিক আছে? বিভব মানে হচ্ছে যে আসলে কি কি তো কাজ, ঠিক না? এখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিতে কি পরিমাণে শক্তি ট্রান্সফার হচ্ছে, কি পরিমাণে কাজ করা হচ্ছে, এটাই হচ্ছে আমার তড়িৎ বিভব, মানে একটা তড়িৎ ক্ষেত্রকে। তড়িৎ ধারক কাকে বলে, ঠিক আছে? ধারককে আমরা বলি ক্যাপাসিটর, যেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। ক্যাপাসিটরের পার্টটা কি বলতো? ক্যাপাসিটরের যে শক্তিটা হচ্ছে হাফ সিভি স্কয়ার, ঠিক আছে? হাফ সিভি স্কয়ার, এই যে সূত্রটা দরকার নেই। ঠিক আছে, ওকে। তাহলে এটা কি, এটা হচ্ছে আমার তড়িৎ ধারক। তো তড়িৎ ধারকটাকে একটু ভালো করে পড়বা, ঠিক আছে? তড়িৎ ধারককে ক্যাপাসিটর বা সি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, দেন আমরা পরের পার্টে চলে যাই। খ
নাম্বার কোয়েশ্চেনের জন্য কি কি পড়া লাগবে বা কি কি জিনিস আমাদের পড়াটা দরকার একটু খেয়াল করো। খ নাম্বার বা অনুধাবনমূলকের জন্য আমাদেরকে প্রথমে যে আহিত বস্তু যে তড়িৎগ্রস্ত হওয়ার যে প্রবণতাগুলো আছে সেগুলো দেখতে হবে। প্লাস্টিক বডি বা রেশমি কাপড়ের ক্ষেত্রে কোনটা পজিটিভ থাকে, আমরা জানি প্লাস্টিক পজিটিভ, রেশমি কাপড়ে কি চেঞ্জ হয় এই জিনিসগুলো একটু দেখবা। আবেশ বা আবেশী আধানের ক্ষেত্রে কি হচ্ছে। তারপরে হচ্ছে ধনাত্মককে আহিত তড়িৎ বীক্ষণ যন্ত্র, খুব ইম্পর্টেন্ট ভাই, তড়িৎ বীক্ষণ যন্ত্রের পার্টটা একটু ভালো করে দেখবা। 10 কুলম্ব বলতে কি বোঝাচ্ছে, আমরা জানি চার্জ, ঠিক আছে, কিউ ইজ ইকুয়াল টু কি বলতো, আমরা জানি চার্জ হচ্ছে যে চার্জ সমান লিখতে পারি, ঠিক আছে, আমরা হচ্ছে একক সময় যে পরিমাণে চার্জটা প্রবাহিত হচ্ছে সেটাই হচ্ছে আমার কি বলতো তড়িৎ ক্ষেত্র। সো এই যে জিনিসগুলো কিন্তু তুমি এখান থেকে ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে কোনো বিদ্যুৎ তড়িৎ তীব্রতা, ঠিক আছে, তীব্রতা সম্পর্কে জানতে পারবা, ঠিক আছে। তীব্রতা হচ্ছে 2 × 10⁻15 বলতে কি বোঝাচ্ছে, ঠিক আছে, 15 নিউটন বলতে কি বোঝাচ্ছে। সো এই যে এগুলো পেট্রোলিয়াম এবং ট্রাকের সাথে ধাতব শিকল ঝুলানো হয় কেন ঝুলাচ্ছি ভাই একটা শিকল, ঠিক আছে, কেন ঝুলাবো, বিকজ আমরা জানি যে এই যে পেট্রোলিয়ামের যে গাড়িগুলো আছে সেগুলোর মধ্যে যদি তড়িৎ ক্ষেত্র তৈরি হয়ে যায়, স্থির তড়িতের কারণে যে চার্জ যদি জমা থাকে তাহলে কিন্তু যে কোনো টাইমে পেট্রোলিয়ামের মধ্যে আগুন ধরে যেতে পারে। এটার জন্য চার্জটাকে কি করে আমরা মাটিতে পাঠাই দিই, ঠিক আছে। দেন হচ্ছে আকাশের বিজলি কেন চমকায়, ঠিক আছে, এটাও তড়িৎ ক্ষেত্রের কারণে চার্জগুলো অতিরিক্ত পরিমাণে জমা হয়ে থাকে বা ঘন হয়ে থাকে, এটার কারণে মূলত আমাদের কি হচ্ছে বিজলিটা হচ্ছে, এন্ড বিজলিটাই হচ্ছে আমাদের স্থির বিদ্যুৎ হিসেবে আবার পৃথিবীতে চলে আসতেছে। ওকে, তাহলে আজকে আমরা এতটুকুতেই শেষ করতেছি, ঠিক আছে। তোমাদের একটু সুন্দরভাবে, ঠিক আছে, শর্টলি ওয়েতে আমরা একটা সুপার সাজেশন দিয়ে দিছি। আশা করতেছি এটা তোমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে। আর নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা টপিক নিয়ে, ঠিক আছে, অন্য কোনো গাইডলাইন সেশনে অথবা কোনো ওয়ান শট ক্লাসে। সে পর্যন্ত আমাদের সাথে থাকো এবং আমাদের ফেসবুক গ্রুপ এবং হচ্ছে যে ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এন্ড ফলো দিয়ে রাখবা। ভালো থাকো, আসসালামু আলাইকুম।